এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজেকে কিভাবে হ্যান্ডেল করবেন এবং ভালো পারফরম্যান্স দিয়ে ভালো স্কোর তুলবেন। ভিডিওর শুরুর আগে আমার সম্পর্কে কিছু কথা বলে রাখি। আমি 2018 সালে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত একজন সদস্য। তার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছি এবং একাধিক ইন্টারভিউ ফেস করার বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনার ইন্টারভিউকে অনেক বেশি সহজ এবং সফল করে তুলতে সাহায্য করবে। এই ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব ইন্টারভিউ রুমে কিভাবে প্রবেশ করবেন, নিজের পরিচয় কিভাবে দেবেন, প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক পদ্ধতি কী, প্রতিকূল বা কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলে নেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রস প্রশ্নের সঠিক ও স্মার্ট উত্তর কিভাবে দেবেন। দেখুন, ইন্টারভিউর শুরুতেই আপনাকে কি কি কোশ্চেন করা হবে। সবথেকে আগে বলে রাখি, আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাকে বলতে হবে, স্যার আমি কি ভিতরে আসতে পারি। ওনারা যখন আপনাকে বলবে যে হ্যাঁ আসুন, তখন আপনি ধীরে ধীরে ওনাদের সামনে যাবেন এবং চেয়ারের এক পাশে দাঁড়িয়ে সবাইকে নমস্কার করবেন এবং চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকবেন। ওনারা যখন বলবেন হ্যাঁ আপনি বসুন, তখনই আপনি বসবেন। ওনারা যতক্ষণ না পর্যন্ত আপনাকে বসতে বলবে ততক্ষণ কিন্তু আপনি চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকবেন। এরপরে দেখুন, শুরুতেই আপনাকে কি কি কোশ্চেন করা হবে। শুরুতে কিন্তু আপনাকে অনেক জটিল কোশ্চেন করা হবে না, একদম ইজি ইজি কিছু কিছু কোশ্চেন করা হবে। ওনারা আপনাকে কোশ্চেন করবেন, আপনি কোথা থেকে এসেছেন। আপনি উত্তর দেবেন, স্যার আমি এই জেলার এই থানার অন্তর্গত এই গ্রাম থেকে এসেছি। অবশ্যই আপনার যে জেলা হবে তার নাম বলবেন এবং আপনার যে থানা সেই নাম বলবেন এবং আপনার যে গ্রাম সেইভাবে সাজিয়ে বলবেন। সেকেন্ড উত্তর, আপনি কিভাবে এলেন। উত্তরে আপনি বলবেন যে স্যার আমি বাড়ি থেকে বাস স্ট্যান্ড বা রেল স্টেশন অবধি টোটোতে গিয়েছিলাম, তারপর বাস ধরে বা ট্রেন ধরে এখানে পৌঁছালাম। এখানে আপনার যাত্রাপথে যদি কোনো ব্রিজ থাকে বা কোনো মন্দির থাকে বা কোনো বিখ্যাত কোনো বিষয় বা বস্তু থাকে, অবশ্যই সেটা জেনে যাবেন, কারণ ওনারা জিজ্ঞাসা করতে পারে যে আপনি আসার পথে যে ব্রিজটি দেখেছিলেন সেটি কোন নদীর উপরে অবস্থিত বা ব্রিজটির দৈর্ঘ্য প্রস্থ কত। তো ওই রাস্তাতে আপনার যাত্রাপথে অবশ্যই আপনি কিন্তু ধ্যান রাখবেন। নেক্সট কোশ্চেন, আপনার নাম কি। আপনি উত্তর দেবেন, স্যার আমার নাম এই। তারপরে দেখুন, আপনার পরিবারে কে কে রয়েছেন। উত্তর দেবেন, স্যার আমার পরিবারে বাবা মা ভাই বোন মোট 4জন সদস্য রয়েছেন। অবশ্যই বলবেন যে রয়েছেন, রয়েছে বলবেন না। তার কারণ হচ্ছে তোমার পরিবারের বাবা একজন গণ্যমান্য ব্যক্তি, একদম রেসপেক্ট পাওয়া দরকার তোমার কাছ থেকে। তো এগুলো একটু ভালোভাবে দেখবেন যে কিভাবে আপনি উত্তর দিচ্ছেন। নেক্সট কোশ্চেন দেখো, ওনারা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে তোমার বাবা কি করেন। উত্তর আপনি বলবেন যে স্যার আমার বাবা একজন কৃষক, উনি চাষবাস করেন। বা বলতে পারেন যে স্যার আমার বাবা একজন শিক্ষক, বা কারো বাবা যদি কোনো বাচ্চাদের পড়ায়, তো যে যার কাজ করে তো সেই কাজগুলো অবশ্যই বলবেন। নেক্সট দেখুন, আপনাকে কোশ্চেন করা হতে পারে যে আপনি কি গ্র্যাজুয়েশন করেছেন। যদি করে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ গ্র্যাজুয়েশন করেছি। কিন্তু দেখুন, যদি গ্র্যাজুয়েশন করে থাকেন আপনার সাবজেক্ট খুব ভালোভাবে জেনে যাবেন, মানে আপনার যে সাবজেক্ট যদি বাংলা থাকে তো সাবজেক্টটা একটু ভালোভাবে পড়ে যাবেন, ওখান থেকে আপনার কোশ্চেন করা হবে। এরপরে কোশ্চেন হতে পারে যে আজকের নিউজ পেপার পড়েছেন কি। অবশ্যই চেষ্টা করবেন সেই দিন একটু কোনো না কোনো একটা নিউজ পেপার কিনে, খবরের কাগজ কিনে পড়ার। জিজ্ঞাসা করা হতে পারে যে আজকের নিউজ পেপারের হেডলাইন কী ছিল। আর যদি আপনার মনে হয় যে আপনি নিউজ পেপার নিয়ে কোনো কোশ্চেনের উত্তর দেবেন না, তাহলে আপনি উত্তর দেবেন যে স্যার আজকে সময়ের অভাবে নিউজ পেপার পড়া হয় না, পড়া হয়নি। এরপরে ওনারা কোশ্চেন করতে পারে যে বলতে পারবেন আজকের বাংলার তারিখ কত। তো অবশ্যই আপনি যে ডেটে ইন্টারভিউ দেবেন সেই ডেটের বাংলার তারিখ কত জেনে যাবেন। এরপরে কোশ্চেন করতে পারে যে ব্রেকফাস্ট করেছেন। তো অবশ্যই বলবেন যে হ্যাঁ ব্রেকফাস্ট করেছি। ওনারা জিজ্ঞাসা করতে পারে যে ব্রেকফাস্টে কী কী করেছেন। দেখো, এত সিম্পল সিম্পল ইজি ইজি কোশ্চেন ইন্টারভিউ শুরুতেই করা হয়। এছাড়াও জিজ্ঞাসা করতে পারে, এই যেমন আপনার নাম কি, আপনি একটা নাম বললেন যে আমার নাম সৌরভ। তো ওনারা জিজ্ঞাসা করতে পারে যে সৌরভ নামের মানে কি, সৌরভ নামের অর্থ কী। তখন আপনাকে বলতে হবে যে স্যার সৌরভ নামের অর্থ হলো সুগন্ধ। এছাড়াও ওনারা কোশ্চেন করতে পারে, ধরুন কারো নাম হচ্ছে, যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকে, ধরো কারো নাম সচিন, তো ওনারা জিজ্ঞাসা করতে পারেন যে সচিন সম্পর্কে তুমি কি জানো। তাও নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তি আপনাদের থেকে থাকে সেই ব্যক্তিদের সম্পর্কে ডিটেলস অবশ্যই জেনে যাবেন। এছাড়াও যেমন ধরুন এখানে কোশ্চেন করা হলো যে আপনার নাম কি, এভাবেও ওনারা কোশ্চেন করতে পারে। বা আপনাকে
এটাও বলা হতে পারে যে ঠিক আছে আপনার সম্পর্কে কিছু বলুন। তখন আপনাকে উত্তর দিতে হবে, স্যার আমার নাম এই, আমি এই জেলার এই থানার অন্তর্গত এই গ্রামের বাসিন্দা, আমি এত সালে এই স্কুল থেকে এই মানে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি, এত সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি এবং এত সালে গ্র্যাজুয়েশন হয়েছি। বর্তমানে আমি পড়াশোনার সাথে সাথে কোনো একটা কাজ করছি, হয়তো কৃষকের কাজ করছেন বা বাচ্চাদের পড়াচ্ছেন সেটা বলবেন, এবং আমার হবি রয়েছে এই, অবশ্যই হবি বলবেন। ঠিক আছে? এই নিজের সম্পর্কে বলার সময় না আমার পরিবারের সম্পর্কে বেশি কিছু বলার দরকার নেই, যে বাবার নামেই মায়ের নামেই, কারণ আপনি খুব কম সময় পাবেন, তো কম সময়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বলুন যেগুলো থেকে আপনার কোশ্চেন হতে পারে। ওনারা আপনার আপনার সম্পর্কেই জানতে চাইছে। তো হবি অবশ্যই বলবেন, হবি বললে আপনার হবি থেকে কোশ্চেন ওনারা করবেন, তো অনেকটা টাইম আপনি ইন্টারভিউর নিতে পারবেন। যে আপনি বলে দিলেন যে আমার হবি রয়েছে মাছ ধরা, বা আমার ছবি আঁকতে ভালো লাগে, বা আমার গান গাইতে ভালো লাগে, বা আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, তো ওনারা আপনাকে ওই সম্পর্কে কিন্তু কোশ্চেন করবে। নেক্সট দেখুন, এরপরের সেকেন্ড পার্টের দিকে আপনাকে কিছু উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ডের কিছু কোশ্চেন করা হতে পারে। বলা হতে পারে যে কোশ্চেন এরকম হতে পারে যে ধরুন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে আপনি কি করবেন, বা এভাবেও কোশ্চেন হতে পারে যে ধরুন আপনি স্কুলে আছেন, হঠাৎ কোনো স্কুলের বাচ্চা অসুস্থ হয়ে গেল, আপনি কি করবেন। দেখুন এর উত্তর আপনি কিভাবে দেবেন। আপনি এর উত্তরে বলবেন যে স্যার হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স নাম্বারে কল করে আমি তার প্রাথমিক চিকিৎসা শুরু করব। তার কারণ হচ্ছে আপনি যদি এভাবে উত্তর দেন যে আমি প্রথমেই তার প্রাথমিক চিকিৎসা করব, তাহলে ওনারা ক্রস কোশ্চেন করতে পারেন যে আপনি যদি প্রথমে প্রাথমিক চিকিৎসা করেন তাহলে আপনার অ্যাম্বুলেন্স আসতে তো লেট হবে। অবশ্যই যে ব্যক্তি অসুস্থ হয়েছে তাকে সবার প্রথম কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে, তো সবার প্রথম কাজ হচ্ছে আপনাকে অ্যাম্বুলেন্সে কল করা, তারপর আপনি তার প্রাথমিক চিকিৎসা শুরু করুন। তো এইভাবে উত্তর দেবেন, এটা একটা স্মার্ট উত্তর হবে। এরপরে আপনাকে এই অসুস্থ হয়ে পড়ার সময় আপনাকে কোশ্চেন করতে পারে যে ঠিক আছে আপনি তো অ্যাম্বুলেন্সে কল করবেন, তো আপনি কি অ্যাম্বুলেন্সের নাম্বারটা জানেন। তো এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে, কোশ্চেন হতেই পারে মেন এমার্জেন্সি বিষয়গুলো নাম্বার আপনাকে জানা দরকার। যেমন অ্যাম্বুলেন্স 108, আপনাকে বলতে হবে হ্যাঁ স্যার অবশ্যই জানি, আমাকে 108 নাম্বারে কল করতে হবে, বা অ্যাম্বুলেন্সের নাম্বার হচ্ছে 108। ঠিক আছে? দেখো যে কোনো বড় দুর্ঘটনা বা যদি জরুরি অবস্থা হয় সেক্ষেত্রে 108 নাম্বারে কল করতে হয়। যদি কোনো মহিলা বা গর্ভবতী মহিলা বা শিশুর কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাকে অ্যাম্বুলেন্স নাম্বার 102তে কল করতে হবে। ঠিক আছে? এছাড়া ধরো ওমেন হেল্পলাইন, যদি কোনো মহিলার কোনো সমস্যা হয় রাস্তাঘাটে কোথাও, শারীরিক সমস্যা নয় যে কোনো সমস্যা হতে পারে, আপনার মনে হচ্ছে কোনো একজন মহিলা বিপদে রয়েছে, তো আপনাকে এই হেল্পলাইন নাম্বারে কল করতে হবে। ফায়ার সার্ভিসের নাম্বার হচ্ছে 101, পুলিশের নাম্বার হচ্ছে 100। এগুলো আপনাকে জানতে হবে। এরপরে দেখুন পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সব একসাথে কিন্তু 112 নাম্বারে কল করলে আপনি মোটামুটি সবাইকে এদের একসাথে কানেক্ট করতে পারেন। এরপর আপনাকে আরও কোশ্চেন করতে পারে যে ধরুন হঠাৎ কারো বাড়িতে আগুন লেগে গেলে আপনি কি করবেন, বা আপনার স্কুলের কোনো রুমে আগুন লেগে গেলে আপনি কি করবেন। তো আপনাকে উত্তর দিতে হবে যে স্যার যেখানে আগুন লেগেছে প্রথমে দেখব সেখানে কোনো ব্যক্তি, পশু বা পাখি আছে কি না, যদি থাকে তাহলে নিরাপদে তাদেরকে বের করে ফায়ার ব্রিগেড নাম্বারে কল করব এবং আমি লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করব। এরপর ওনারা অনেক ক্রস কোশ্চেন করতে পারে এখান থেকে যে ঠিক আছে আপনি তো আগুন নেভানোর চেষ্টা করবেন, ধরুন সামনাসামনি কোনো জল নেই, বা আপনার 500 মিটার 1 কিলোমিটার অ্যারাউন্ডে আপনার কিন্তু জলের ব্যবস্থা নেই, তখন আপনি কি করবেন। আপনাকে উপস্থিত বুদ্ধিতে বলতে হবে যে স্যার তাহলে আমি অবশ্যই লোকজন জড়ো করে ধুলোবালি জোগাড় করব এবং ধুলোবালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করব, যতক্ষণ না অবধি ফায়ার ব্রিগেড আসছে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাব। এবারে ওনারা কোশ্চেন করতে পারে আচ্ছা ঠিক আছে আপনি প্রথমে লোকজন জড়ো করবেন না আগুন নেভাবেন, তখন আপনি বলবেন না স্যার আমি আগুন নেভানোর সাথে সাথেই চিৎকার করে লোকজনকে জড়ো করব, মানে আপনি বালি ধুলো জোগাড় করব সাথে সাথে কিন্তু আমি চিৎকারও করব যে যাতে আশেপাশে মানুষ বুঝতে পারে যে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। তো ইন্টারভিউ দেওয়ার আগে যে এমার্জেন্সি বিষয়গুলো রয়েছে এই বিষয় কিন্তু তোমাদেরকে অবশ্যই সচেতন হয়ে যেতে হবে। নেক্সট দেখো প্রশ্নের উত্তর দেওয়ার নীতি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখানেই তোমার নাম্বারটা কিন্তু ধার্য হবে যে তুমি কীরকমভাবে উত্তর দিচ্ছ। প্রথমত দেখো, ধরুন আপনাকে কোশ্চেন করা হলো ব্ল্যাক ফুট ডিজিজ কী কারণে দেখা যায়, আপনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিলেন যে স্যার আর্সেনিক দূষণের কারণে। এরকম একদম করবেন না। প্রথমত প্রশ্ন শুনুন মন দিয়ে, 2 সেকেন্ড থামুন,
ওনার কোশ্চান শেষ হবে, মাঝখানে আপনার উত্তর দেওয়ার ব্যবধান যেন 1 থেকে 2 সেকেন্ড থাকে, তারপর আপনি একটি কমপ্লিট উত্তর দেন। আপনাকে শুধুমাত্র আর্সেনিকের কারণে বললে চলবে না, আপনাকে বলতে হবে যে স্যার ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের কারণে। এটি একটি কমপ্লিট উত্তর। উত্তরে যদি কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বলতে বলা হয় তাহলে অবশ্যই মাননীয় বা মাননীয়া বলবেন। যদি আপনাকে কোশ্চেন করা হয় যে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে রয়েছেন, আপনি বললেন স্যার মমতা ব্যানার্জি, ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর নয়। উত্তরটা সঠিক কিন্তু বলার প্রসেসটা সঠিক হচ্ছে না। আপনাকে বলতে হবে যে স্যার বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে বললে খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলতে বলা হয় তো অবশ্যই মাননীয় বা মাননীয়া বলবেন। ওকে। যদি প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে তাহলে একদম ঘাবড়াবেন না যে প্রশ্নের উত্তর জানা নেই, এদিক ওদিক তাকাচ্ছেন দেওয়ালের দিকে বা নিচের দিকে, বা আপনি বোঝাচ্ছেন যে আপনি খুব আপসেট হয়ে গেলেন, আপনার উত্তরটা জানা নেই, আপনি একটু দুঃখিত হলেন, এসব কোনো রকম কোনো ব্যাড এক্সপ্রেশন কিন্তু দেবেন না। আপনি একদম যেভাবে সোজা স্ট্রেট বসে আছেন কনফিডেন্সের সাথেই বলবেন যে দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তর মনে পড়ছে না। দেখুন, প্রশ্নের উত্তর আপনার ওই মুহূর্তে নাও মনে পড়তে পারে, কিন্তু কোনো রকম কোনো মুদ্রাদোষ একদম করবেন না। এই মুদ্রাদোষের কারণে কিন্তু আপনার নাম্বার কমতে পারে। ইন্টারভিউ বোর্ডে চেষ্টা করবেন আপনার সম্পূর্ণ কথোপকথন যেন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকে, মানে বলতে চাইছি একটা ভাষার মধ্যে থাকে। বাংলা ভাষার সাথে ইংরেজি মেশানোর চেষ্টা করবেন না। দেখুন, ছোটোখাটো যেগুলো ইংরেজি শব্দ সেগুলো বলুন, কোনো অসুবিধা নেই, যেমন স্যার, চেয়ার, টেবিল, কাপ, ঠিক আছে, নিউজ পেপার, মোবাইল, কল, এগুলো তো আমরা সচরাচর বাংলার সাথে ইংরাজি মিশিয়েই কথা বলছি, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো আপনি অবশ্যই বলুন। বলতে চাইছি ধরুন একটা সেন্টেন্স বলছেন, আধা সেন্টেন্স ইংরেজিতে বলছেন, আধা সেন্টেন্স বাংলাতে বলছেন, মানে এভাবে বলবে না। দু একটা শব্দ ইংরাজি হোক কোনো সমস্যা নেই, কিন্তু একটা পুরো সেন্টেন্সের অর্ধেকটা ইংরাজিতে অর্ধেকটা বাংলায় এরকম কিন্তু বলবেন না। যদি আপনার ইংরাজিতে ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকে তো ইংরাজিতে বলবেন, বাংলাতে হলে বাংলাতে বলবেন। নেক্সট দেখুন, নার্ভাসনেস কিভাবে কাটাবেন। ইন্টারভিউ রুমে ঢোকার আগে দেখুন, আপনি তো সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর রুমে ঢুকে যাচ্ছেন এমন তো হয় না। আপনার যেখানে ভেন্যু থাকবে সেখানে হয়তো একদিনে 50 জন 20 জন এর ইন্টারভিউ হবে, তো আপনাকে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। তারপর আপনার যখন নাম আসবে তখন আপনি ইন্টারভিউ রুমে ঢুকবেন। তো যখন আপনি বসে থাকবেন সেই মুভমেন্টে আপনি কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলার প্রয়োজন নেই যে ইন্টারভিউ কেমন হচ্ছে, কীরকম কোশ্চেন হচ্ছে, কিচ্ছু বলার দরকার নেই। আপনি চুপচাপ শান্ত মনে বসে থাকুন। বলতে চাইছি ওই মুভমেন্টে আপনি একটু মেডিটেশন করার চেষ্টা করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আর মনে মনে বলুন আমি যতটা জানি ততটাই বলবো, আমি খুব সুন্দরভাবে আজকের ইন্টারভিউ দেব আর আমার ইন্টারভিউ ভালো হবে। ঠিক আছে, এটা বারবার বলতে থাকুন যে কোনো ভয় করার কোনো কারণ নেই, আমি ভালো ইন্টারভিউ দেবো। ভয় করার কোনো কারণ নেই, আমি আজকে খুব সুন্দরভাবে ইন্টারভিউ দেবো। এইভাবে মোটিভেটেড হন নিজেকে। কোনো রকম কোনো দুশ্চিন্তা করবেন না যে আমার ইন্টারভিউ ভালো হবে না, ঘাবড়ে যাবে না, ঠিক আছে। ইন্টারভিউ বোর্ড আসলে কি দেখে? আপনি কতটা কনফিডেন্ট, আপনার কথা বলার ভঙ্গি, আপনি কীরকমভাবে কথা বলছেন, আপনার কোনো মুদ্রাদোষ রয়েছে কি না, আপনি উত্তর দেওয়ার সময় দেওয়ালের দিকে তাকাচ্ছেন না ছাদের দিকে তাকাচ্ছেন বা নিচের দিকে তাকাচ্ছেন, সেটা কিন্তু ওনারা লক্ষ্য করে। তো আপনি যখন কোশ্চেনের উত্তর দেবেন, ঠিক আছে, অবশ্যই বোর্ডে যারা বসে থাকবে তাদের চোখের দিকে তাকিয়ে উত্তর দেবেন। চোখের দিকে তাকিয়ে কনফিডেন্টের সাথে উত্তর দেবেন। জানা থাকলে বলবেন, কমপ্লিট উত্তর দেবেন। যদি জানা না থাকে বলবেন দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আপনি যে মুহূর্ত থেকে চেয়ারে বসছেন সেই মুহূর্ত থেকে একদম শেষ অবধি আপনার বসার ভঙ্গি, বসার স্টাইল যেন সেম থাকে, কোনো রকম যেন চেঞ্জ না হয়। অবশ্যই আপনারা জানেন যে ইন্টারভিউ রুমের চেয়ারে কীভাবে বসতে হয়, তো যদি আপনাদের দরকার থাকে আমি সে নিয়েও আলাদা টপিক বানাবো, ভিডিও আপলোড করব, ঠিক আছে। এরপর দেখুন, ওনারা দেখছে যে আপনি চাপের মধ্যে নিজেকে কিভাবে সামলাচ্ছেন। আপনাকে অনেক সময় এমন কিছু কোশ্চেন করা হবে, ক্রস কোশ্চেন বা এমন একটা টাইপের টপিকের কোশ্চেন করবে যাতে ওনারা ইচ্ছে করে আপনাকে একটু চাপে ফেলার চেষ্টা করবে। ওনারা হয়তো জানে যে এই কোশ্চেনটার উত্তর অনেক রকমের হতে পারে, আলাদা আলাদা ডিফারেন্ট উত্তর হতে পারে। তো সেই সময় আপনি কীরকমভাবে নিজেকে সামলাচ্ছেন, আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন,
আপনার হাঁটা চলা ও বসার ধরন কীরকম, কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনি কীরকম আচরণ করছেন। মনে রাখবেন, বারবার বলছি, উত্তর দিতে না পারাটা কিন্তু কোনো সমস্যা নয়। আপনি এক আধটা কোশ্চেনের উত্তর দিতে পারছেন না বলে আপনার নাম্বার কম হয়ে যাবে না, কিন্তু আপনার আচরণ সমস্যার কারণ হতে পারে। আপনার আচরণ অবশ্যই সমস্যার কারণ হতে পারে। তো যে কদিন যারা খুব ভালো স্কোর করেছেন, যারা মনে করছেন যে আমাদেরকে ইন্টারভিউতে আমি ডাক পাবো, তারা অবশ্যই বাড়িতে প্রতিদিন 2বার হোক 3বার হোক চেয়ারে বসুন, মনে মনে ইমাজিন করুন যে আমি ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউয়াররা আমাকে এই কোশ্চেন করছে আর আমি ইন্টারভিউ উত্তর দিচ্ছি। প্রতিদিন যদি সেলফ এই প্র্যাকটিসটা করেন, তো আপনি যেদিন ইন্টারভিউ দেবেন আপনার অনেক কনফিডেন্স লেভেল কিন্তু হাই থাকবে এবং অনেক ভালোভাবে আপনি উত্তর দিতে পারছেন। এটা অনেকটাই সেই নাটকের মতো যে আপনি যদি প্রতিদিন রিহার্সেল করেন, তো আপনি যেদিন ফাইনাল স্টেজে যা পারফরমেন্স করবেন, তো অবশ্যই সেদিন আপনার পারফরমেন্স ভালো হবে। এরপর দেখুন, আপনার হাতে রয়েছে আপনি ইন্টারভিউর মোড কোন দিকে নিয়ে যাবেন, যে আপনার ইন্টারভিউর মোডটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, মানে এটা অনেকটাই আপনার হাতে আছে। দেখো, সবাই এই সুযোগটা পাবে না, কিন্তু কোনো কোনো ব্যক্তি কিন্তু এই সুযোগটা পায়, তবু তারা সুযোগের হাতছাড়া করে। তো আপনি যদি পেয়ে থাকেন তো অবশ্যই সেই সুযোগটা নেবেন। বলতে এটাই চাইছি, ধরুন ইন্টারভিউর শুরুতে আপনাকে এমন কিছু কোশ্চেন করা হবে, সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার ইন্টারভিউর মোড় ঘুরিয়ে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে বলা হলো আপনার সম্পর্কে বলুন। আপনি নিজের নাম, মায়ের নাম, বাবার নাম বলতে শুরু করলেন, কিন্তু মনে রাখবেন ওনারা আপনার যে কোনো প্রশ্নের উত্তর 30 থেকে 35 সেকেন্ড শুনবে, তারপরেই কিন্তু ওনারা আপনাকে অন্য প্রশ্ন করবে। তাই মেন টপিকটাকে তুলুন, যেটা বললে আপনার ইন্টারভিউর মোড় ঘুরতে পারে। বলতে চাইছি যে যখন ধরুন আপনাকে কোশ্চেন করা হলো যে আপনার সম্পর্কে কিছু বলুন, আপনি বললেন যে আমি এই জায়গায় পড়াশোনা করেছি, আমি এই জায়গা থেকে এসেছি, আমার হবি এই, আমার আইডল এই, ঠিক আছে? এই যে দুটো টপিক, আপনার হবি এবং আমার আইডল, এই দুটো বললে অনেক বেশি চান্স থাকে যে আপনার আইডল নিয়ে কোশ্চেন হতে পারে, আপনার হবি নিয়ে হতে পারে, আপনার প্রিয় সাবজেক্ট নিয়ে হতে পারে। তো যদি এই টপিকগুলো ঢোকাতে পারেন, তো অনেক বেশি চান্স আছে যে ইন্টারভিউর কোশ্চেন অন্যদিকে না গিয়ে এখানেই কোশ্চেন হয়ে যেতে পারে, মানে এখান থেকেই হতে পারে। ধরুন আপনি বললেন যে আমার হবি হচ্ছে বই, গল্পের বই পড়া। তো আপনাকে ওনারা কোশ্চেন করবেন কী কী গল্পের বই পড়েছো, ঠিক আছে, কোন লেখক ভালো, এই গল্পটা পড়েছো কি না, বা তোমার হবি যদি ক্রিকেট খেলা হয় তো ক্রিকেট খেলা নিয়ে অনেক কোশ্চেন করা হবে। তো অবশ্যই যখন কোনো একটা হবি, অবশ্যই আপনাদেরকে একটা হবি জেনে যেতে হবে। যদি হবি থাকে তো খুব ভালো, যদি হবি নাও থাকে কোনো একটা হবিকে, পার্টিকুলার হবিকে ধরে তার ডিটেলস আপনাকে জেনে যেতে হবে। দেখুন, সেলফ ইন্ট্রোডাকশন একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ এখানেই ইন্টারভিউ শুরু হচ্ছে। এখানে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হতে পারে যে আপনার সম্পর্কে কিছু বলো। তো আপনাকে কি কি বলতে হবে, আপনার হাতে 30 থেকে 35 সেকেন্ড সময় রয়েছে। আপনি কিন্তু ভাববেন না যে আপনাকে অনেক বেশি সময় দেওয়া হবে, আপনি অনেক অনেক কিছু বলবেন, এটা না। মেন টপিকগুলো আপনাকে তুলতে হবে। যেমন আপনি কী কী বলবেন, দেখুন, আপনি শুধুমাত্র আপনার নাম বলবেন, আপনি কোথায় থাকেন বা কোথায় কোথায় থাকেন সেটা বলবেন, কত দূর পড়াশোনা করেছেন, কত সালে কোন জায়গা থেকে করেছেন, আপনার হবি কী রয়েছে, আপনার আইডল কে, আপনার প্রিয় সাবজেক্ট কী বলতে পারেন, আপনি বর্তমানে পড়াশোনার সাথে সাথে আর কী কাজ করেন। এগুলো বললেই কিন্তু এখান থেকে কোশ্চেন হবে। আপনি বলতে পারেন যে স্যার আমি বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের পড়াই, বা আমি কোনো একটা কাজ করি, কোনো সমাজ সংগঠনমূলক কাজের সাথে যুক্ত আছি, ঠিক আছে, বা সেবামূলক কাজের সাথে যুক্ত আছি, বা যে কোনো সবাই কোনো না কোনো কাজ তো আমরা করি, সেই কাজগুলো আপনারা বলতে পারেন। তাহলে ওখান থেকে কোশ্চেন হবে, বা এটা একটা পারফেক্ট সেলফ ইন্ট্রোডাকশন। এগুলো বলার চেষ্টা করুন, তাহলে আপনার ইন্টারভিউ অন্যদিকে ঘুরে যেতে পারে। নিজের সম্পর্কে বলুন, মানে আপনি কেমন ব্যক্তি, আপনি কী কাজ করেন, এটাই ওনারা জানতে চাইছেন। তো সেলফ ইন্ট্রোডাকশানে বারবার বলছি, আমার পরিবারে এত সদস্য আছে, বাবার নামেই, মায়ের নামেই, এগুলো একদম বলবেন না। এগুলো কাটচিট করে আপনার একটা সেলফ ইন্ট্রোডাকশান নিজেদের মতো বানাবেন। বসা, হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজ। দরজায় নক করুন, বলুন স্যার আমি কি ভিতরে আসতে পারি? ওনারা বলবেন হ্যাঁ আসুন। আপনি বলবেন ধন্যবাদ স্যার। যখনই ওনারা বলবেন যে হ্যাঁ আসুন, আপনি কিন্তু হেঁটে চলে গেলেন এরকম করবেন না। ওনারা বলবেন যে হ্যাঁ আসুন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন ধন্যবাদ স্যার। সামনে যান, চেয়ারের পাশে গিয়ে দাঁড়ান, 2 থেকে 3 জনকে নমস্কার স্যার, নমস্কার ম্যাম বলুন। আপনার ইন্টারভিউ বোর্ডে হয়তো 5 জন কি 6 জন কি 7 জন আছে, সবাইকেই নমস্কার স্যার, নমস্কার ম্যাম, নমস্কার স্যার, নমস্কার ম্যাম বলার কোনো প্রয়োজন নেই। চেয়ারের পাশে দাঁড়িয়ে, ডান পাশে হোক বাঁ পাশে হোক, যেটা আপনার বেস্ট মনে হবে, ঠিক আছে, দাঁড়িয়ে আপনাকে বলতে হবে 2-3 জনকে নমস্কার স্যার, নমস্কার ম্যাম, নমস্কার স্যার, ব্যাস এনাফ। ওনারা যতক্ষণ আপনাকে বসতে বলছে ততক্ষণ কোনোভাবেই চেয়ারে বসবেন না। আপনি হুটোপুটো করে চেয়ারের সামনে গেলেন আর চেয়ার দেখতে পেয়ে চেয়ারে বসে পড়লেন, এটা করবেন না। ওনারা আপনাকে বলবে,
যে হ্যাঁ বসুন, আপনি দাঁড়িয়ে থাকছেন মানে অবশ্যই ওনারা বলবে যে আপনি বসুন। আর ওনারা যদি বসতে না বলে তো আপনি দাঁড়িয়েই থাকুন, দাঁড়িয়ে ইন্টারভিউ দেন। এটাই কিন্তু ভালো হবে যে আপনি বিনা পারমিশনে কিন্তু ওনাদের সামনে গিয়ে চেয়ারে বসলেন না। এই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রাখবেন এবং বারবার এখন আজকের ডেট থেকে, আজকের দিন থেকে এগুলো প্র্যাকটিস করুন। ইন্টারভিউ রুমেও এগুলো ঠিক হবে। দেখুন, অনেক কিছু শিখে যাওয়ার মানে আপনি 100% শিখে গেলেও ওখানে কিছু ভুল হয়ে যাবে। তো আজকের থেকে যদি ভালোভাবে প্রিপারেশন নেন তো এই ভুলগুলো কিন্তু অনেক সংশোধন হয়ে যাবে। যেমন কথার শেষে শেষে যদি আপনার কোনো সময় একটুকু ভালো নাম করে যে হ্যাঁ আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন, বা উত্তরটা ওনারা বললেন বাহ খুব ভালো উত্তর দিয়েছেন, আপনি বললেন, তখন আপনাকে বলতে হবে হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। এই অভ্যাসগুলো আপনাকে করতে হবে। ইন্টারভিউর মিডিল টাইমে আপনাকে যে টাইপের কোশ্চেন করা হতে পারে, এরপরে ধরুন ইন্টারভিউর মিডিল টাইম কী কী কোশ্চেন করা হতে পারে। দেখুন, অনেক করা হতে পারে। এটা তো আমি একটা শর্ট ব্রিফ করছি আপনাকে, জাস্ট জানানোর জন্য, একটা নলেজ দেওয়ার জন্য। আপনাকে কোশ্চেন করা হতে পারে যে আপনার প্রিয় বিষয় কোনটা ছিল স্কুলে। আপনি বললেন যে আমার প্রিয় বিষয় ছিল এটা। ওনারা কোশ্চেন করতে কেন ছিল এটা বিষয়টা প্রিয়। দেখুন, একটা ভিডিওতে যদি আমি এগুলোর উত্তর দিই তো ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওটা হেল্পফুল এবং এই কোশ্চেনের উত্তর নিয়ে আমি একটা ইন্টারভিউ সিরিজ গ্রুপ ডি গ্রুপ সির বানাবো, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তো আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য অবশ্যই আপলোড করব। আজকে শুধু জেনে নিন যে কী টাইপের কোশ্চেন হতে পারে। এরপরে দেখুন, স্কুল লাইফে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনার ছিল কি না। আপনি উত্তর দেবেন ইয়েস স্যার ম্যাডাম, স্কুলে আমার ছিল। না বলবেন না, অবশ্যই বলবেন, কিছু একটা বলবেন। ডিবেট বলুন, স্পোর্টস, এনসিসি, কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলাম। কিছু না বললে খেলাধুলার সাথে যুক্ত ছিলাম, এটা সবাই ছিল ছোটোবেলায়, তো এটা অবশ্যই বলবেন। কোশ্চেন হতে পারে যে স্কুলের শিক্ষক সম্পর্কে কিছু বলুন। বলবেন স্যার, আপনি উত্তর দেবেন স্যার আমার স্কুলের শিক্ষকরা বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুবই সহযোগী ছিলেন। তারা শুধু পড়াশোনা নয়, নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব শেখাতেন। ইন্টারভিউর মিডিল টাইমে এই টাইপের অনেক কোশ্চেন করা হবে। আমি নেক্সট ভিডিওতে আপলোড করব যদি আপনারা কমেন্ট করেন। এরপরে আপনাকে কিছু মিডিল টাইমের শেষের দিকে কিছু অপিনিয়ন বা সিচুয়েশনাল বেস কিছু কোশ্চেন করা হতে পারে যে এই পরিস্থিতিতে আপনি কি করবেন বা দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন। আপনাকে দুটো জিনিস দেবে যে আপনি বলুন আপনি কোনটা বাছবেন, এটা বাছবেন না এটা বাছবেন। উদাহরণস্বরূপ আপনাকে দেখুন, কিছু আমি একটা কোশ্চেন বলছি। আপনাকে বলা হলো যে আপনাকে কোনো একজন শিক্ষক কোনো একটা কাজ করতে বলে উনি চলে গেলেন। তার সঙ্গে সঙ্গেই অন্য একজন শিক্ষক আপনাকে বাজার থেকে কোনো একটা জিনিস আনতে বলল। আপনি কোন কাজটা আগে করবেন? তখন আপনি উত্তর দেবেন, এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা আপনাদের মতো করে বলবেন। আমি একটা উত্তর আপনাদেরকে বলছি, শুনুন। আপনি বলবেন যে স্যার, যে কাজটা সবচেয়ে বেশি এমার্জেন্সি বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ বলবে না, এমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ যে কোনো একটা বলবে, সেই কাজটাই আমি প্রথমে করব। তারপর কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অপর ব্যক্তির কাজটি করব এবং দেরি হওয়ার কারণ জানিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। যেহেতু আপনি দ্বিতীয় ব্যক্তির কাজটা করছেন, তাহলে তো প্রথম ব্যক্তির কাজটা লেট হচ্ছে, কিন্তু তুমি প্রথমে যেটা এমার্জেন্সি সেটা করে দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে কেন দেরি হলো ওনার কাজটা সেটা বলে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এটা একটা পারফেক্ট উত্তর আমার মনে হয় হতে পারে। আপনারা আরও ভালোভাবে এটা নিয়ে স্টাডি করবেন যে কীরকমভাবে উত্তর দেবেন। আপনাকে কোশ্চেন করা হতে পারে যে স্কুলের সামনে একটি দোকান রয়েছে, ওই দোকানে বিভিন্ন নাশক দ্রব্য বিক্রয় করা হয় এবং স্কুলের বাচ্চারা মাঝে মধ্যে কিন্তু ওই নাশক দ্রব্য কেনাকাটা করে, এটা তোমার জানা হয়। তো তুমি কি করবে? বা কেনাকাটা নাই করুক, এরকমই কোশ্চেন করলো যে একদম স্কুলের সামনে একটা দোকান রয়েছে, ওই দোকানে বিভিন্ন রকম নাশক দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, পান, ময়ূরি, গুটখা এইসব বিক্রি করা হয়। তো তুমি কি করবে? উত্তর আপনি এভাবে দেবেন যে স্যার, প্রথমে আমি দোকানদারকে নাশক দ্রব্য বিক্রয় করতে মানা করব এবং আমার স্কুলের বাচ্চাদের নাশক দ্রব্য সেবনের ক্ষতিকর দিকগুলো বোঝাবো। আমি দুটো কাজ করব, মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে আমি বলতে চাইছি এটাই যে প্রথমে তোমাকে মানা করতে হবে এবং স্কুলের বাচ্চাদেরকেও তোমাকে গাইড করতে হবে যে নাশক দ্রব্যের ক্ষতিকর দিকগুলো। এরপর ওনারা ক্রস কোশ্চেন করতে পারে যে ধরুন আপনি মানা করলেন, তারপরেও উনি শুনছেন না, উনি কিন্তু কন্টিনিউয়াসলি ওইসব নাশক দ্রব্য বিক্রয় করছে। তখন আপনাকে উত্তর দিতে হবে স্যার, তাহলে আমি অবশ্যই এই বিষয়টা আমার হেডমাস্টার মশাইকে অবগত করাবো। ঠিক আছে, এটাই বলাই উত্তর বেস্ট হবে যে আমি আমার এই বিষয়টা আমি হেডমাস্টার মশাইকে জানাবো। এরকম সিচুয়েশন বেস যে কোশ্চেনগুলো হয় এগুলো নিয়েও আমি সিরিজ বানাতে চাই, যদি আপনারা চান। এরপরে ধরুন ওনারা আপনাকে কোশ্চেন করতে পারে যে ধরো যদি তুমি চাকরিটা পাও তাহলে তোমাকে স্কুলে কি কি কাজ করতে হবে।
এটার উত্তরে আপনারা এভাবে দেবেন যে স্যার, স্কুলের প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষকরা আমাকে যে সমস্ত আদেশ দেবেন সেই আদেশগুলো পালন করা। আবার শোনো, স্যার, স্কুলের প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষকরা আমাকে যে সমস্ত আদেশ দেবেন সে আদেশগুলোকে পালন করা। এছাড়াও স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাগান পরিচর্যা করা, স্কুলের বিভিন্ন অফিসিয়াল ফাইল কাগজপত্র সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছানো, ক্লাসের শুরু এবং শেষে অ্যালার্ম বাজানো, অফিস ও ক্লাসরুমের মধ্যে কোনো রকম কোনো যান্ত্রিক সমস্যা হলে সেই সমস্যার সমাধান করা। এই যান্ত্রিক সমস্যাটার সমাধান এই জায়গাটা যখন বলবে তখন আবার তুলে ধরতে পারো যে স্যার, যদি কোনো দিন কোনো ক্লাসের মধ্যে ফ্যান না চলে বা লাইট না হয় বা কোনো বেঞ্চ ভেঙে গেছে, তো আমাকে সেটা কোনো মিস্ত্রিকে ডেকে তদারকি করে ঠিক করতে হবে। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলোকে খতিয়ে দেখা, তারা পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে সঠিক সময় স্কুলে আসছে কি না, স্কুলে কেউ ফাঁকি দিচ্ছে কি না, দুপুরে খাওয়ার সময় ছাত্রছাত্রীরা ভালোভাবে হাত মুখ ধুচ্ছে কি না, ছাত্রছাত্রীরা ডাস্টবিন ইউজ করছে কি না। এইভাবে তুমি তোমার উত্তরটা দিতে থাকবে। এক সময় ওনারা স্টপ করবে যে হ্যাঁ, অন্য কোশ্চেন করবে। তো যখনই আপনাকে বলা হবে যে আপনারকে কি কাজ করতে হবে, এতটাই বড় একটা সিরিজ না, মানে এতটাই বড় একটা লিখো যে যাতে করে ওনারা একসময় স্টপ, আচ্ছা অন্য কোশ্চেন করে দেবে কিন্তু ওনারা। তো তুমি বলতেই থাকো, অনেক কাজ আছে, বলতে থাকো। ওনাদের মনে হবে যে হ্যাঁ, এনার কিন্তু অনেক কিছু জানা আছে বা কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং কাজ করতে ইচ্ছুক। এই জন্য আমি বলছি এটা কিন্তু বলতে থাকবে তখন তোমরা। শেষের দিকে কিছু জিকে প্রশ্ন ওনারা করতে পারেন নয়, অবশ্যই করবে। তো এর জন্য আপনারা কি করবেন, যে কোশ্চেন পড়ে আপনি এক্সাম দিয়েছিলেন সেই কোশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে দিন। আপনি তো অবশ্যই যখন মেন এক্সাম দিয়েছিলেন, মানে আপনি এক্সাম দিয়েছিলেন তখন তো জিকে পড়েছিলেন, সেই জিকেগুলোকেই পড়ুন, খুব বেশি জানার দরকার নেই, ওই জিকেগুলোকে ভালোভাবে পড়ুন। এছাড়া যেটা আপনাকে জানতে হবে, নিজের এলাকা বলতে নিজের থানা সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে, নিজের রাজ্য সম্পর্কে ভালোভাবে প্রিপারেশন হয়ে নিন। এখান থেকে অবশ্যই কোশ্চেন হবে। নিজের এলাকা, নিজের জেলা, নিজের থানা, ঠিক আছে, নিজের এলাকায় কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা, আপনার জেলাতে বিখ্যাত ব্যক্তি, বস্তু, বর্গ, সমস্ত কিছু, আয়তন, কতগুলো থানা রয়েছে, মহকুমা রয়েছে, এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে রয়েছেন, সমস্ত কিছু ভালোভাবে জেনে যেতে হবে। মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডে খুব না জানা প্রশ্ন আপনাকে করা হবে না। আপনি যেগুলো জানেন সিম্পল সেই সমস্ত কোশ্চেন করা হবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদেরকে এই সমস্ত কথা বলছি। তাছাড়াও আমি অফলাইন এবং অনলাইন বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে আলোচনা করি এবং তাদেরকে ক্লাস করাই। তো তাদের অভিজ্ঞতা যখন ওরা শেয়ার করে, আমি দেখি যে একদম এই যে গ্রুপ সি ডি যেই বলো, এই টাইপের ইন্টারভিউগুলোতে খুব আলাদা টাইপের কোশ্চেন করা হয় না, একদম নর্মাল ইজি কোশ্চেনই কিন্তু করা হয়। তো কোশ্চেন খুব হার্ড হবে এরকম কিন্তু একদম ভেবে যাবেন না। এরপরে দেখো, বোর্ড দেখে আপনি নার্ভাস কিনা, আপনার কথা বলার টোন কি, আপনি ঘাবড়ে যাচ্ছেন কিনা, আপনি ভয় পাচ্ছেন কিনা। তো এইটা যদি হয়ে থাকে তো অবশ্যই এখন থেকে নিজেকে সংশোধন করো। এটা নিজের নার্ভাসনেস বা নিজের গলার টোনকে ঠিক রাখার একটাই উপায় রয়েছে, আপনাকে রোজ আয়নার সামনে হোক বা চেয়ারে বসে রুমের মধ্যে আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। চোখে চোখ রেখে কথা বলতে পারেন কিনা, বোর্ড দেখে যে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন কিনা। চোখে চোখ রেখে বলতে আপনি যখন কথা বলছেন, কনভারসেশনটা আপনার, যিনি আপনাকে কোশ্চেন করছে তার চোখের দিকে তাকিয়ে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। কোনো সময় আপনার চোখ কিন্তু বাঁয়ে ডাইনে উপরে নিচে যাবে না, আপনার চোখ সবসময় কিন্তু ইন্টারভিউ বোর্ডের দিকেই থাকবে। মনে রাখবেন, ইন্টারভিউ মানে কিন্তু যুদ্ধ নয়, বিশিষ্ট কিছু ব্যক্তির সাথে আপনার কথোপকথন। আপনি যথেষ্ট পরিশ্রম করে ওই জায়গাটায় গিয়েছেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। শান্ত থেকে সুন্দরভাবে উত্তর দিন। আর ওনারা, যারা আপনার ইন্টারভিউ নেবে, তারা কিন্তু খুবই হেল্পফুল হবে, খুব সহযোগিতা করবে এবং খুব সুন্দরভাবে তোমার সাথে মিশবে। তোমার বলাটা ভুল হয়ে যাচ্ছে, আপনার সাথে মিশবে। কথার মাঝখানে এখানে অনেক সময় আপনি এবং তুমি, এটা আমার একটু অভ্যাস ভুল বলা হয়ে যাচ্ছে, তো এটার জন্য অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ইন্টারভিউর দিন নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন, সিম্পল, পরিষ্কার এবং ফর্মাল ড্রেস পরে যাবেন। চুল দাড়ি পরিষ্কার করে যাবেন। কোনো রকম পারফিউম ইউজ করবেন না। বেশি রঙিন জামা বা বেশি গয়না পরবেন না। আপনার কস্টিউম যেন একদম স্টুডেন্টের মতো হয়। ইন্টারভিউর আগের রাত একদম বেশি পড়াশোনা করবেন না, একদম 9টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। জামা কাগজ সমস্ত কিছু আগের থেকে রেডি থাকবে। ফ্রেশ মাইন্ড
সেদিন যেন কোনো চাপ না থাকে যে এটা খুঁজে পাচ্ছি না, এটা আমার ঠিকঠাক নেই, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ খারাপ হবে। অনেক আগের থেকে প্রপার যে কী নিতে হবে, কী পড়ে যেতে হবে, পুরো প্ল্যানিং যেন ঠিকঠাক রেডি থাকে। ফ্রেশ মাইন্ড মানে ভালো উত্তর। ইমাজিন করুন আপনি কাল সকালে, মানে আজ ধরুন কাল আপনার ইন্টারভিউ আছে, তো আপনি রাতে থেকেই ইমাজিন করবেন যে কাল সকালে খুব সুন্দরভাবে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি ঘাবড়াচ্ছেন না, ভয় পাচ্ছেন না। আমি বলবো এই যে বিষয়টা আপনার যদি সত্যিই ইচ্ছা থাকে যে আমি ইন্টারভিউ দেবো এবং এই জবটা করব, তো ইমাজিন করুন প্রতিদিন রাতে যে আমি খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিচ্ছি, আমি একদম ঘাবড়াচ্ছি না। আপনি যদি রোজ এই ইমাজিনটা করবেন না করেন, তাহলে যেদিন আপনার ইন্টারভিউ হবে আপনার ব্রেন অনেক বেশি স্ট্রং হয়ে থাকবে। ঠিক আছে, আমাদের যে সাবকনশাস মাইন্ড যারা আমাদেরকে ঘাবড়ে দেয়, ভয় পাইয়ে দেয়, ও কনশাস মাইন্ডে কিন্তু আপনার ট্রেন্ড হয়ে যাবে যে হ্যাঁ এই ব্যক্তি কিন্তু কনফিডেন্ট। তো অবশ্যই প্রতিদিন ইমাজিন করবেন। নেক্সট হচ্ছে হনেস্টি, অবশ্যই সততা রাখবেন, ক্লিয়ারিটি, ক্লেমনেস, শান্ত থাকবেন, তবেই আপনি মার্কস পাবেন। হনেস্টি থাকবেন, ঠিক আছে, কোনো রকম কোনো মিথ্যে কথা বলার প্রয়োজন নেই, আপনার সততার সাথে সত্যের সাথে সমস্ত কিছু উত্তর দেবেন। এরপরে দেখুন ইন্টারভিউর শেষে ওনারা যখন বলবেন ঠিক আছে আপনি আসতে পারেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সকলকে নমস্কার জানালেন। সকলকে নমস্কার বলতে এইখানে আপনি সকলকে নমস্কার জানাতে পারেন, ঠিক আছে, যতজন ইন্টারভিউর বোর্ডে, কারণ এখানে আপনার শেষ, এই জায়গাটায় আপনি সবাইকে নমস্কার জানান। ইন্টারভিউ রুম থেকে এই নমস্কার জানিয়ে আপনাকে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার সময় যেগুলো করবেন না, ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর মানে নমস্কার জানানো ছাড়া আর কোনো কথা ওনাদের সাথে বলবেন না যে স্যার আমার ইন্টারভিউ ভালো হয়েছে কি না, বা আমি কি এই জবটা পাবো, বা আমার কি ভুল হলো, কোনো রকম কোনো কথা কিন্তু বলবেন না। আপনি নমস্কার করবেন আর বেরিয়ে আসবেন। আপনি বেরোনোর সময় ওনারা নিজেদের মতো করে আলোচনা করতে পারে, নিজেরা কথাবার্তা বলতে পারে, বিভিন্ন বিষয় বলতে পারে, হয়তো আপনার বিষয় নিয়েই বলছে যে ছেলেটা ভালো ইন্টারভিউ দিয়েছে, বা ছেলেটা এই জায়গাটায় ভুল করলো, বা এই উত্তরটা এরকম নয়। আপনি কিন্তু ওই কথাগুলো শোনার চেষ্টা করবেন না, আপনি সিম্পল বেরিয়ে যাবেন, ওনাদের দিকে আর কোনো ধ্যান দেবেন না, কারণ ওনারা আপনাকে পারমিশন দিয়েছে আপনি আসতে পারেন, মানে আপনি আসতে পারেন। এটা আপনার কিন্তু একটা স্মার্ট স্ট্র্যাটেজি হবে। দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই। আমি অনেক কোশ্চেনের উত্তর আবার ভালোভাবে দিতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমি শর্ট করে চলে গেলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর যদি মনে হয় যে আমি আবার এই টাইপের ভিডিও ইন্টারভিউ সিরিজ নিয়ে আপলোড করব, তো কমেন্টে করুন, আমি অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।